আগামীকাল ২৭ জানুয়ারি ২৬,০০০ চাকরি বাতিল মামলার ঐতিহাসিক ও এক প্রকার অগ্নি পরীক্ষামূলক শুনানি হতে চলেছে। যোগ্য চাকরি প্রার্থীদের সেই অর্থে চাকরি টিকবে যদি অযোগ্যদের আলাদা বা স্যাগ্রিগেট করা সম্ভব হয়। যোগ্যদের ন্যায্য দাবি, কারণ তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। আবার ইতিপূর্বে যাদের অযোগ্য হিসাবে তুলে ধরা হয়েছে, সিবিআই রিপোর্ট অনুযায়ী এসএসসি যে অযোগ্যদের তালিকা পেশ করেছে, সেখানে থাকা যোগ্যতার পরিপ্রেক্ষিতে অযোগ্যরা মরণ কামড় দেবে যাতে তাদের চাকরি না যায়। সেক্ষেত্রে তারা শেষ মরণ কামড় দেওয়ার জন্য দাঁড় করিয়েছেন সুপ্রিম কোর্টের তাবড় তাবড় উকিল মুকুল রোহতগি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমের মতো দুধে উকিলগণ। তাদের এক একজনের ফিস কত একটা শুনানিতে জলের মতো, সেটা পরিষ্কার। আবার ফিরদৌস শামীম তিনি চাকরি যাওয়া ও টাকা ফেরত দেওয়া অঙ্কিতার হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনিও কাল সওয়াল করবেন অঙ্কিতার হয়ে। তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন অনেকের গায়ে দুর্নীতির তকমা লেগেছে। সেক্ষেত্রে অঙ্কিতা কেবলমাত্র একজনের কেন চাকরি যাবে? যদি তাই হয় তাহলে অঙ্কিতার উপর অবিচার করা হবে না? তাই ইমিডিয়েটলি অঙ্কিতার টাকা ও চাকরি যাতে ফেরত দেওয়া হয়। অপরদিকে কিছুটা অবশ্যই রাজনৈতিক স্বার্থ এখানেও যুক্ত আছে। অনেকেই পুরো নিয়োগ প্রক্রিয়াটা যে ত্রুটিপূর্ণ সেই যুক্তি খাড়া করে পুরো প্যানেল ক্যান্সেল করানোর পক্ষপাতী। তো ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যোগ্য শিক্ষকরা যারা অবস্থান কর্মসূচি নিয়েছেন, তাদের দাবি কিছু উকিল সুপ্রিম কোর্টকে রং ইনফরমেশন দিয়ে মিসগাইড করছেন। অপরদিকে যোগ্যতার ভিত্তিতে যাদের চাকরি পাওয়ার কথা ছিল কিন্তু অযোগ্যরা এম প্যানেলে ঢুকে যাওয়ায় তারা কাট অফ মার্কে মেরিট লিস্ট থেকে ছিটকে গেছেন, তাদের সুপ্রিম কোর্টে প্রতিবিধান কি আছে? তারা কি সুবিচার পাবে না? এবারে সিবিআই যে রিপোর্ট পেশ করেছে, সেখানে নবম, দশম ও একাদশ দ্বাদশে প্রায় 90% যোগ্য শিক্ষক এবং 10% অযোগ্য শিক্ষক হিসাবে তুলে ধরা হয়েছে। অবশ্যই এটা মেনে নিতেই হবে যে সিবিআই যেহেতু ভারতের শীর্ষ ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, তাই তারা সুপ্রিম কোর্টে প্রমাণ ছাড়া যোগ্য অযোগ্যর চার্জশিট পেশ করবে না। তো কিন্তু সিবিআই কেন ফরেন্সিক রিপোর্ট দাখিল এখনো পর্যন্ত করলো না? এটা নিয়ে অনেকেরই কিন্তু প্রশ্ন। ধরে নিলাম আগামী শুনানিতে সিবিআই যে সওয়াল করবে তাদের দেওয়া চার্জশিটের ওপর ভিত্তি করে সেখানে পরিষ্কার হয়ে যাবে কারা যোগ্য এবং কিসের পরিপ্রেক্ষিতে কারা অযোগ্য। কিন্তু এখানেই আরেকটি প্রশ্ন উঠছে, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেলেন না তাদের কি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে চাকরিতে বহাল করানো হবে? আর যারা কোনো প্রকার পরীক্ষা না বসে চাকরি করছেন তাদের হিসাব কি সিবিআইয়ের রেকর্ডে আছে? এটাও কিন্তু ধোঁয়াশা। যোগ্যতার পরিপ্রেক্ষিতে যারা অযোগ্য তাদের যদি চাকরি যায়, তারা এই সব বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে পরিস্থিতি জটিল করার চেষ্টা করবে। তো তাদের দাবি হবে যদি চাকুরি থাকে সবার থাকুক, আর যদি চাকুরি যায় সবার যাক, কোনো প্রকার যোগ্য অযোগ্য বুঝি না। ফলে এই জলঘোলা পরিস্থিতিতে যারা সত্যিই প্রকৃত যোগ্য, যারা প্রকৃত যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদের চলার পথ কিন্তু অমসৃণ, সেটা বলার অপেক্ষা রাখে না। যোগ্যরা ওএমআর মিসম্যাচ, র্যাঙ্ক জ্যাম্প, আউট অফ প্যানেল, এক্সপায়ারি অফ প্যানেল, ওএমআর ম্যানিপুলেশন ইত্যাদির সাথে কোনোভাবেই কিন্তু যুক্ত না। কোনোভাবে যদি দুর্নীতি বা দোষ থাকে সেক্ষেত্রে শাস্তির বোঝা কেন এই যোগ্য ক্যান্ডিডেটদের ওপর চাপানো হবে? অবশ্যই তাদের দাবি ন্যায়সঙ্গত। এবারে এসএসসি ও সিবিআই যদি পরবর্তী শুনানিতে যোগ্য ও অযোগ্যের প্রকৃত সীমারেখা টেনে দিতে পারে তাহলে যোগ্য প্রমাণের ভিত্তিতে তবেই যোগ্যদের ন্যায়সঙ্গত দাবি প্রতিষ্ঠিত হবে। না হলে এই কেস কিন্তু চলতে থাকবে। যদিও সুপ্রিম কোর্ট এই শুনানিটি স্পেশাল বেঞ্চে টেনে এনেছে আগামীকাল, ফলে এখান থেকে জলের মতো পরিষ্কার সিপ্রিম কোর্টের বিচারপতিরা চাচ্ছেন এই মামলার অতি দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে। অবশ্যই এটা সম্ভব হবে যদি এসএসসি ও সিবিআই আগামীকাল শুনানিতে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করে। তো আপনারা প্রত্যেকেই জানেন 2014 সালের 7ই মে হাইকোর্টের
কোর্টের একটি রায়ে এক লহমায় একসাথে 10,323 জনের চাকরি যায় ত্রিপুরাতে। পরবর্তীতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের এই রায় পুনর্বহাল রাখে, ফলে এতগুলি শিক্ষকের জীবনে নেমে আসে হঠাৎ ঘোর আঁধার। সেখানে অপরাধটা কী ছিল একটু জেনে নেওয়া যাক। সেটা হলো নিয়ম না মেনে কেবল ইন্টারভিউর মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হয়েছিল ত্রিপুরাতে, যেটা নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে। তবে পরবর্তীকালে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে পুরোপুরি স্যারেন্ডার করে। সুপ্রিম কোর্টের আদেশের ওপর ভিত্তি করে ওই সকল শিক্ষকদের পুনর্মূল্যায়ন করে তাদের যোগ্যতা মান অনুযায়ী শিক্ষক অশিক্ষক পদে নিযুক্ত করা হয় ত্রিপুরাতে। তো এক প্রকার কারোর কিন্তু চাকরি যায়নি ত্রিপুরাতে, খোঁজ নিলে অবশ্যই জানতে পারবেন। কিন্তু এক্ষেত্রে 26,000-এর যে চাকরি বাতিল মামলা পূর্বে ত্রিপুরার মামলার থেকে সম্পূর্ণ আলাদা। তো নিয়ম মেনে এই পশ্চিমবঙ্গে পরীক্ষা হয়েছিল, ইন্টারভিউ হয়েছিল, মেডিকেল হয়েছিল, জয়নিং লেটার এখানেও দেওয়া হয়েছিল। ফলে নিয়োগ প্রক্রিয়াতে কোনো টেকনিক্যাল গণ্ডগোল নেই এই 2016 সালের চাকরি বাতিল মামলার পশ্চিমবঙ্গে। গণ্ডগোলের জায়গাটা কোন জায়গায়? গণ্ডগোলের জায়গাটা হচ্ছে দুর্নীতি। ত্রিপুরাতে সবাই ইন্টারভিউতে চাকরি পেয়েছেন, আর এখানে যোগ্য শিক্ষকেরা নিয়ম মেনে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ ফেস করে কিন্তু চাকরি করছেন। ত্রিপুরাতে সিবিআই তদন্তে ছিল না, ফলে তাদের চার্জশিট পেশের দরকার হয়নি। কিন্তু এখানে সুপ্রিম কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছে এবং এই সিবিআই স্যাগ্রিগেশন রিপোর্টও পেশ করেছে। ফলে ত্রিপুরার ওই প্রমাণের ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গে 26,000-এর যে প্যানেল বাদ যাওয়া এটা কিন্তু সহজেই হবে না। কারণ সেটা হলে সিবিআই ও তাদের পুরো যে তদন্ত প্রক্রিয়া কেবল পশ্চিমবঙ্গ না, ভারত না এবং বিশ্বের দরবারে এটা কিন্তু হাসির খরাকে পরিণত হবে। তো প্রমাণের অভাবে কেউ ছাড় পেয়ে গেলে ক্ষতি নেই, কিন্তু কোনোভাবে যোগ্যদের চাকরি যায় বা তাদের চাকরি যাক এটা কিন্তু আমরা কখনো কোনোভাবেই চাইব না। প্রয়োজনে আবার তদন্ত হোক। আর যারা যোগ্যতার পরিপ্রেক্ষিতে চাকরি পেল না, গান্ধী মূর্তির পাদদেশে তারা হতাশ, তাদের যেন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে চাকরিতে বহাল করা হয়, এই বিষয়ে যেন সুপ্রিম কোর্ট সদর্থক ভূমিকা নেয়। আগামীকালের যে সুপ্রিম কোর্টের শুনানি, সুপ্রিম কোর্ট থেকে ডাইরেক্ট বাংলায় ব্যাখ্যা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।